নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে রেডিও টেলিভিশনে একটা ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিল রেডিওতে, টেলিভিশনের সুযোগ ছিল কম। রেডিওতে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেই তিনি আগামী দিনের রূপরেখার কথা বলেছিলেন। আমার প্রতিটি পদক্ষেপ হচ্ছে আমার বাবা যে পথ দেখিয়ে গেছেন সেই পথে চলা। আমি আজকের দিনে সবথেকে আনন্দিত, যেখানে আমি আমাদের দেশে কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আজকের এই অনুষ্ঠানে সভাপতি এবং প্রিয় সহকর্মীবৃন্দ এবং উপস্থিত আমাদের ছাত্র ছাত্রী, অভিভাবক, তাদের শিক্ষক বৃন্দ সহ যারা সুধীমণ্ডলী আছেন সবাইকে আমি আন্তরিক স্বাগত জানাই। আমরা এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ এবং স্নাতক সমমান পর্যায়ে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার 2023 প্রদান অনুষ্ঠানে এই আয়োজন। এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু এখানে উপস্থিত যারা তারা নয়, সব বাংলাদেশে যারা সকলের জন্য, প্রবাসীদের জন্য আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতা সংগ্রাম তিনি শুরু করেছিলেন 1948 সালে, যখন পাকিস্তানিরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি। তখনই প্রতিবাদ করেন এবং ছাত্রদের নিয়ে সেখানে ভাষা, মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য সংগ্রাম গড়ে তোলার জন্য সেই সংগ্রাম শুরু করেন। সেই সংগ্রামের পথ দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন 3 বছর 7 মাস। আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত। তিনি আমাদের দেশে যারা প্রাথমিক শিক্ষা, যেহেতু আমাদের সংবিধানে বলা আছে যে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে, বাধ্যতামূলক হবে। এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি বলে কিছু নেই, একেবারে সেই বাংলাদেশের কথা এখনকার কেউ বোধহয় চিন্তাই করতে পারবে না। ওই অবস্থায় উপর দাঁড়িয়ে, একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যখন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্বাসনের কাজ শুরু করেন, পাশাপাশি প্রায় 36,165টি প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছিলেন, 1973 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা উন্নয়নের নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। 1974 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের গঠন করেন। 1974 সালে তিনি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় গঠন করেন। সব থেকে বড় কথা যে আমাদের একটা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য তখনকার দিনে বাংলাদেশের সব থেকে
একজন স্বনামধন্য বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদা তার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন, যে বাংলাদেশের উপযুক্ত শিক্ষা নীতিমালা যেন প্রণয়ন করা হয়। এবং সেটা প্রণয়ন করা হয়েছিল এবং তিনি সেটা হাতে তুলেও দিয়েছিলেন, কিন্তু সেটা করে যেতে পারেননি। 1975 সাল 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায়। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করেন আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট ভাইটি মাত্র 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে ঘাতকরা হত্যা করে। কামাল জামালের নবপরিত বধূ সুলতানা এবং পারভিন জামাল রুজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামালউদ্দিন ও পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই দিন আমার নিজ ফুফুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল মনি যুবনেতা মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। আমার সেজপুর বাড়ি আক্রমণ করে কৃষক নেতা কৃষিমন্ত্রী আব্দুল আহসান এবাদ মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার সেই সাথে তার 13 বছর মেয়ে বেবি, 10 বছর ছেলে আরিফুল, 4 বছর নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সুলতানিয়াবাদ ভাগ্নে রিন্টু সহ সেই বাড়িতে হত্যাযজ্ঞ চালায়। আমার ছোট বোন আর আমি তখন বিদেশে ছিলাম। আমি আজকের দিনে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ আমি তাদের আপনার মাগফিরাত কামনা করি। এরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। বাংলাদেশে গণহত্যা এবং 30 লক্ষ শহীদকে জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য। মা বোনেরা লাঞ্ছিত হয়েছে হানাদার পাকিস্তানিদের হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে যুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি 16ই ডিসেম্বর। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দেন, তারপর তাকে গ্রেপ্তার করা হয়, নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে পাকিস্তানি কারাগারে। কিন্তু পাকিস্তানিরা যখন পরাজিত হয় এবং বিশ্ব জনমতের চাপে পাকিস্তানের সেই ইহাইয়া সরকারের পতন হয়, নতুন সরকার আসে, তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি ফিরে আসে তার প্রিয় স্বদেশ ভূমিতে 10 জানুয়ারি 1972 সালে। মাত্র 3 বছর 7 মাস সময় পান একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে সর্বোন্নত দেশের মর্যাদা তিনি দিয়ে গেছেন। 126টা দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্যপদ আমরা পাই। বাংলাদেশটাকে গড়ে তোলার সেই ভিত্তিটা আজকে আমরা যখন যেখানে কাজ করতে যাই, আমরা দেখি এই অল্প সময়ের মধ্যে সমস্ত আইন প্রণয়ন করা, নীতিমালা প্রণয়ন করা, একটা দেশকে গড়ে তোলা, সব কাজই কিন্তু তিনি করে গিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য 1975 সালের 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, অবৈধভাবে যারা একের পর এক ক্ষমতা দখল করেছিল, তারা বাংলাদেশকে আর সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেনি বা শিক্ষার দিকে। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন তিনি গড়ে তোলেন,
সেই সময় যেখানে যুদ্ধকালীন সময় কোনো খাদ্য উৎপাদন হয়নি এবং কোনো খাদ্য ছিল না, কারণ তারা পাকিস্তানিরা এমনভাবে সারা দেশে গণহত্যা এবং অগ্নিসংযোগ চালিয়েছিল, গোলা ভরা সমস্ত ধান সব কিছু পুড়িয়ে দিয়েছিল। ওই অবস্থার মধ্যে স্কুল কলেজ বা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি যখন পুনর্গঠন করে সেই সাথে সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, কাপড় চোপড় কিনে দেওয়া, খাতা পেন্সিল কিনে দেওয়া, সমস্ত কিছু তখন বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিতরণ করেছিলেন। ভাবতে অবাক লাগে যে তিনি কিভাবে এই কাজগুলি করলেন। যাক, আমরা তার পদার্থ অনুসরণ করেই আমাদের পথ চলা। আমরা সেই থেকে চেষ্টা করেছি, যখনই প্রায় 21 বছর পর প্রথম সরকারে আসি, তখনই আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। কারণ আমি এসে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝড়ঝড়ানি, বোমাবাজি। আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ওরা বলতো আমাদের প্রতি রাতে বোমা আর গুলির আওয়াজ শুনেই ঘুম পড়া অভ্যেস হয়ে গেছে, ওগুলো না শুনলেই যেন আমাদের ঘুম আসে না। সেশন জব ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত। আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের। আমরা অনেকগুলি পদক্ষেপ নিই, আমাদের শিক্ষা কারিকুলাম গুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডে যে রেজাল্ট গ্রেডিং এর সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলো আমরা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। তো 5 বছর সময় খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিই। কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না, ফোন সবই অ্যানালগ ছিল, কোনো ডিজিটাল ফোনও ছিল না। আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে অত 2-3টা কম্পিউটার দিয়েই প্রথম যাত্রা শুরু হয়, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার আইন আমরা পাশ করে সেগুলি আমরা নির্মাণ কাজ শুরু করি। গবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল না, অর্থাৎ 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল তারা কখনো বরাদ্দ দেয়নি। আমরা প্রথম প্রথম বাজেট আমরা দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে, তখনই আমরা বাজেটে টাকা দিয়ে দিই গবেষণার উপর। পরবর্তীতে যখন আমরা পূর্ণাঙ্গ বাজেট দিই সেখানে 100 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলাম, সেটা ছিল আমাদের কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা। এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই। আচ্ছা, একটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমি আরো কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিই। সেই সাথে 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আমরা সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। কারণ বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থা নিই। আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় সেই সময় 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95 লক্ষ টাকা বৃত্তি বা অনুদান দেওয়া শুরু করি। সাথে সাথে আমরা বিনা পয়সায় তো বই দেওয়া সেটাও আমরা তখন শুরু করেছিলাম।
জাতীয় শিক্ষানীতিটা আমরা যেটা করেছিলাম 2001-এ আমি সরকারে আসতে পারিনি, তখন বিএনপি সেটা বাতিল করে দেয়, দিয়ে তারা আবার নতুনভাবে করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা আসলে উদ্যোগ না, কোনো নীতিমালা থাক এটাই বোধহয় তারা চায়নি, এই ব্যবস্থাটি তারা নিয়েছিল। দ্বিতীয়বার 2009 সালে যখন সরকার গঠন করি, তখন আমাদের সুযোগ আসে আরও কাজ করার। আমরা শিক্ষা গবেষণা খাতে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া শুরু করি এবং 2010 সাল থেকে বছরে আমরা বিনা পয়সার বই দেওয়া শুরু করেছি। অনেকে সে সময় ভেবেছে এটা কী করে সম্ভব, কিন্তু আবার সে অসম্ভবকে সম্ভব করেছি। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত 464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। সেই সাথে 2010 সালে আমরা থেকে শুরু করি একটা সম্মিলিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। ব্যাংক আইন 2010, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট 2015, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 2018, বাংলাদেশ উচ্চশিক্ষার কৌশলী পরিকল্পনা 2018 থেকে 2030, সেটা আমরা নীতিমালা প্রণয়ন করেছি। এবং লার্নিং বাই ডুইং নীতির আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021, তাও আমরা বাস্তবায়ন শুরু করেছি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া এবং লার্নিং অ্যান্ড আর্নিং, মানে শিক্ষা গ্রহণ করে যেটা উপার্জন করতে পারে সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা ফ্রিল্যান্সিং এর উপরে শিক্ষা দিয়ে অনেকে কাজের ফাঁকে ফাঁকে অর্থ উপার্জন করতে পারে, বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারে। একসময় এটাকে গুরুত্ব দেওয়া হতো না, সেই জন্য তাদের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট দিয়ে, এটাও যে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটাও আমরা স্বীকৃতি দিয়ে সে ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা প্রতি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল নতুনভাবে সরকারিকরণ করে দেই। এর ফলে প্রায় 371টি কলেজ এবং 359টি স্কুল সরকারিকরণ করেছি। কারণ এসব জায়গায় সরকারি স্কুল কলেজ ছিল না, যেখানে ছিল সেখানে করিনি, কিন্তু যেখানে ছিল না সেখানে আমরা করে দিয়েছি। আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন 5,653টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। অপরদিকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পর এ পর্যন্ত 1,710টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে। কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকেও আমরা অবহেলা করিনি। আমরা কওমি শিক্ষার তাদের সনদের স্বীকৃতি দিয়েছি, আইন করে দিয়েছি, এবং নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা এবং তাদের সব ধরনের বরাদ্দ প্রদান করা এবং তাদের উন্নত করা সেই ব্যবস্থা করেছি। শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা স্কুলে যেখানে আমাদের ছেলেমেয়েরা একসাথে পড়ে বা সকলের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশরুম তৈরি করা, অর্থাৎ স্যানিটারি ল্যাট্রিন সহ ওয়াশরুম তৈরি আমরা করে দিয়েছি, যাতে আমাদের ঝরে পড়াটা কমে যায়। আজকে ঝরে পড়া আমাদের কমে গেছে, নাই বললেই চলে। পাশাপাশি আমরা 2009 থেকে এ পর্যন্ত 23টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 54টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামী আরবি, টেক্সটাইল, মেরিটাইম, এভিয়েশন ও অ্যারোস্পেস, বেসরকারি খাতে ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিভিন্ন ধরনের
কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি। কারণ কারিগরি শিক্ষা আমাদের আসলে অংশগ্রহণটা খুবই কম ছিল, এখন সেটা আমরা 17% বাড়িয়েছে। আমাদের লক্ষ্য আছে আরো বৃদ্ধি করা। আমাদের সরকারের সামাজিক খাতগুলোতে শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। বাজেটে শিক্ষা খাতেই কিন্তু সব থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এবারের বাজেটও আমরা 94,770 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। তাছাড়া 2023-24 অর্থ বছর এখানে বরাদ্দ ছিল 88,163 কোটি টাকা। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে আর এর একটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন সরকার গঠন করে আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%। প্রথমবারে এটা আমরা 65.5% উন্নীত করেছিলাম। 8 বছর পরে যখন আবার সরকারে আসি, তখন দেখি আবার আমাদের সাক্ষরতার হার ওই 45% না, তার থেকে আরো 1% বেশি 34% কমে গেছে। আমি ঠিক জানি না কেন এত বছরে কমে যাবে, বাড়ার তো কথা, বাড়েনি। যাক, 2009 আসার পরে আমরা যে উদ্যোগ নিয়েছি, এখন আমাদের 76.8% আমাদের সাক্ষরতার হার বাড়াতে পেরেছি। আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে, এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞানটা আমাদেরও নেই, সত্য কথা বলতে কি। এত সুন্দর করে বোধ হয় আমরা বক্তৃতা দিতে পারি না। এত সুন্দরভাবে অনুভূতিটা ব্যক্ত করে এবং বিভিন্ন দিকটা তুলে ধরা। প্রত্যেকের বক্তৃতা কিন্তু ভিন্ন ভিন্ন দিকটা উঠে এসেছে। আমি এই কথাগুলি শোনার পরে সত্য কথা বলতে কি, আমি খুব এখন স্বস্তি অনুভব করছি এই কারণে যে আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই। কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, এটা আমি 2012 সালে প্রস্তুত করি। কারণ জাতির পিতা যে কথাটা বলেছেন যে দারিদ্র্যের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আমার বাবা মা খুব বেশি একটা সম্পদ ছিল না, কিন্তু যেটুকুই ছিল, যেমন ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি আর সামান্য কিছু অর্থ যা পেয়েছিলাম, আমরা 2 বোন কিন্তু এটা একটা ট্রাস্ট ফান্ড করে জনতার সম্পত্তি জনতাকে দিয়ে দিয়েছি। পাশাপাশি একটা সেই ট্রাস্ট থেকে আমরা প্রথম মেধাবী ছাত্র, দরিদ্র ছাত্র সারা বাংলাদেশে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা বৃত্তি দেই। প্রতি মাস হিসেবে প্রতি 3 মাসে আমরা এই বৃত্তিগুলি দিয়ে থাকি। শুধু তাই না, এই ট্রাস্টে আমাদের অনেক ছেলে পেলে পার্ট টাইম কাজ করেও কিছু হাত খরচ জোগাড় করতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। কারণ তখন তো একটা পরিবেশ, কারণ আমরা তো সরকারে নেই, কিন্তু এই ট্রাস্টের মাধ্যমেই আমার ইচ্ছা ছিল যে সকলে আগে আমরা শিক্ষা সহায়তাটা করব। কাজে এরপর যখন সরকারে আসলাম, তখন আমি যখন চারিদিকে অনেক খোঁজ খবর পাই যে অনেক মেধাবী ছাত্র ছাত্রী, বাবা মা দরিদ্র, পড়াতে পারে না, ভর্তি হতে পারে না, সেই দিকে চিন্তা করেই একটা
শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমরা গঠন করলাম। তো প্রাইমারি পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা কিন্তু বৃত্তি দিচ্ছি এবং প্রাইমারি স্কুলের বৃত্তিটা মায়ের নামে সরাসরি আমরা পাঠিয়ে দিই। আর তাছাড়াও শিক্ষার জন্য বৃত্তি দেই। কিন্তু আমি এটাই মনে করলাম যে শুধু শিক্ষা না, মানে যারা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণার সহায়তা, উচ্চ শিক্ষা এবং উচ্চশিক্ষা মানে একেবারে সব থেকে সর্ব উচ্চ পর্যায়ে যাতে এই মেধাবী ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই এবং পরবর্তীতে ওটা সিড মানি, পরবর্তীতে আরও কিছু অর্থ বৃদ্ধি করেছি এবং এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট 16,27,372 জন শিক্ষার্থীর মধ্যে 912,46,510 টাকার উপর বৃত্তি প্রদান করেছি। আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে, এখন তো টাকা পয়সার কারোর অভাব খুব কম, মানে কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। তবে আমি আমাদের ট্রাস্টের থেকে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে এই ফান্ডে আমি অন্তত 2 কোটি টাকা আমরা অনুদান দেব, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আমার বোর্ড মিটিংয়ে এটা আলোচনা করতে হবে, আমি আমার ছোটো বোন রেহানার সাথে আলোচনা করেই এটা আমরা দিয়ে দেব। কারণ আমরা নিজেরও বৃত্তি দিচ্ছি, কিন্তু আমি মনে করি যে এখানে দিতে পারলে সেটা আমাদের একটা আত্মতৃপ্তি হবে যে এই ফান্ডটা, এই ট্রাস্টটা তো আমি আমার বাবার নামে আমরা করেছি। কাজে আমাদের এটাই ছিল যে আমরা চাই আমাদের কোনো জায়গা অনেক হীরার টুকরো ছড়িয়ে আছে, সেগুলি কুড়িয়ে আনা, এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং সেই জন্যই এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা সাহায্য দিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের বিভিন্ন উপবৃত্তি আমাদের বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো প্রকল্পের মাধ্যমে যে ফান্ডগুলি দেওয়া হয়, একটা সময় প্রকল্প শেষ হয়ে গেলে তখন একটা অসহায়তা দেখা দেয়, সেটা যাতে না হয় আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরও বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে, এটা আর কখনো মানে কেউ নষ্ট করতে পারবে না। আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাটাই নেব। তবে বিভিন্ন মন্ত্রণালয় থেকেও, যেমন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এবং অনেক জায়গা থেকে দেওয়া হয়, সেগুলি চলমান থাক। কিন্তু এই প্রকল্প ভিত্তিক যে সমস্ত বৃত্তি বা কোনো দেশের একটা অনুদান পেলে সেখানে দেওয়া হয়, ওই জায়গা থেকে বের করে এনে আমরা আমাদের নিজস্ব ট্রাস্টের মাধ্যমেই আমরা আমাদের ছেলে মেয়েদের বৃত্তি দেব, যাতে করে এই মেধাবী মানে মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী যে শক্তিটা, এটার জন্য আমাদের দেশের উন্নয়নের কাজে লাগতে পারে, সেদিকে আমরা দেব। আমাদের এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সম্মানিত উপবৃত্তি কর্মসূচি হতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত 7,790 কোটি 2,78,090 টাকা উপবৃত্তি বা টিউশন ফিও প্রদান করা হয়েছে। আমাদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, প্রাক্তন ছিটমহল, সেগুলি এখন আমাদের হয়ে গেছে। সেখানকার বাসিন্দা অতি দরিদ্রপীড়িত 10টি উপজেলা, যেমন লাইখানছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, চররাজিপুর, চিলমারি, উলিপুর, ভ্রঙ্গমারি, কাহারোল, খানসামা, কুলিয়ারচর থেকে
2023-24 অর্থ বছরে আবেদনকৃত 100% শিক্ষার্থীর মধ্যে এটা হচ্ছিল 49,142 জন এই বছর উপবৃত্তি প্রদান করা হচ্ছে, যার ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, আমাদের ঝরে পড়াও কমে গেছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে 2023-24 অর্থ বছরে 12,46,482 জন শিক্ষার্থীকে 450,39,57,000 টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রাথমিক সহ মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় সুবিধাবঞ্চিত যে জনগোষ্ঠী তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য আমাদের সকল ছাত্রছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তবে জেন্ডার সমতা না, আমি বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে, ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে। তার ছেলেরা যেন পিছিয়ে না থাকে। আমি এখানে ছেলেরা আছে বলবো, মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কাজে ছেলেদের কিন্তু সমানতালে চলতে হবে। যে আসলে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায়, কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের, অনেক দেশের জনসংখ্যাই অত নাই, এটাও একটা বাস্তবতা। হ্যাঁ, আমাদের প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো যে আমরা দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের শিক্ষাক্রম সব কিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মেধার মাধ্যমে শিক্ষাকে আরো আপন করে নেওয়া, শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। মানে এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটাকে ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। যেন অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি, পরচর্চা ছাড়া তো আসলেই যাবে না, যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি আইনগত আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলো এটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সবসময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনলে চোখের পানি ফেলা বা মুখ লোকানো মোটেই তার না। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। যে আজকে টেস্টের মাধ্যমে 2023-24 অর্থবর্ষে স্নাতক পাস ও সমমান, মাধ্যমিক ও সমমান, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে মোট 64,70,071 জন সুবিধাভোগী শিক্ষার্থীর মধ্যে 2,208,43,54,000
5 টাকা, G2P গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট, গভর্নমেন্ট টু পিপল পার্সন, ওই G2P পদ্ধতিতে BEFTN ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই বিতরণ কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি। কাজে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা 2008 সালের নির্বাচনী ইস্তাহার দিয়েছিলাম দিন বদলের সনদ এবং রূপকল্প 2021। আমরা কিন্তু তা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। কোভিড-19 মাঝখানে এসে কিছু সমস্যার সৃষ্টি করেছে, সেটাও আমরা মোকাবেলা করেছি। ছেলেমেয়েদের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য ওই ডিজিটাল পদ্ধতি এবং টেলিভিশনের মাধ্যমে মানে আমার ঘর আমার স্কুল, এভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সেটা লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ। আমাদের দেশ একসময় দারিদ্র্যপৃষ্ট ছিল, মানুষ খুব করুণার চোখে দেখত। আমাদের সবসময় মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চললো। আর কি আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। আমাদের দক্ষ জনগোষ্ঠী স্মার্ট, মানে আমাদের যারা জনগোষ্ঠী হবে তারা সবাই স্মার্ট হবে। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। দক্ষ জনশক্তি হবে, আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার, আমাদের অর্থনীতি হবে গণমুখী এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে, এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। প্রত্যেকটা মানুষ এই দারিদ্র্য থেকে উঠে আসবে, অতি দরিদ্র বলে কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষের জীবন অর্থবহ হবে, উন্নত হবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের সমাজ ব্যবস্থাটা প্রজন্মের পর প্রজন্ম যেন আরও উন্নত জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা 2021 থেকে 2041 আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি। সেই পাশাপাশি জাতিসংঘ ঘোষিত SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও আমরা অর্জন করছি, যেগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য। আমাদের নিজস্ব কর্মসূচি 2041-এর স্মার্ট বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যা স্মার্ট বাংলাদেশ জাতির পিতা স্বপ্ন আমরা পূরণ করব। 2100 সালের ডেল্টা প্ল্যান আমরা করেছি, কারণ আমাদের দেশটা একটা বদ্বীপ, জল বায়ু খরা এগুলি বন্যা এগুলির সাথে আমাদের বাঁচতে হবে, কিন্তু এগুলি মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এই সব দুর্যোগই আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। তার জন্য ডেল্টা প্ল্যান আমি প্রণয়ন করেছি এবং তার বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। কিন্তু সেভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের আমাদের এই ছেলে মেয়ে যারা এখানে উপস্থিত, আমি সবাইকে এটাই জিজ্ঞাসা করব যে এই যে কর্মসূচিগুলি আমি দিচ্ছি, এটা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাকে গড়ে তোলা, এই যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তাদেরকেই করতে হবে। অর্থাৎ এখন তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। পারবে না তোমরা? পারবে? বলো, জোরে বলো।
আলহামদুলিল্লাহ, আমার এটাই সব থেকে আনন্দের বিষয়। জাতির পিতা তার কথা দিয়ে আমি শেষ করতে চাই। তিনি বলেছিলেন, ওই ৭০ সালে নির্বাচনী ইস্তাহারে কিন্তু তিনি কথা বলেছিলেন। তার দেশ স্বাধীন করবে এটা তার চিন্তা বহুদিন থেকে, সে ৪৮ সাল থেকে এই চিন্তাটা তার মাথায় ছিল, কিন্তু তিনি ধীরে ধীরে এগিয়েছেন। তিনি বলেছিলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না। আনকোট। তিনি শিক্ষায় যে আমরা খরচটা করি এটাকে তিনি বিনিয়োগ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। 1970 সালের নির্বাচনের ইস্তেহারে এবং নির্বাচনী বক্তৃতায় তিনি এই কথাটা বলেছিলেন, যেটা এখনো আমাদের দেশের জন্য প্রযোজ্য। কাজে আমি যেই বলবো, সেই সাথে সাথে তিনি আরেকটা কথা দেশবাসীকে বলেছিলেন, এটা 75 সালে 25শে মার্চ স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, শিক্ষিত ভাইরা আপনাদের লেখাপড়ার যে খরচ জনগণ দিয়েছে তা শুধু আপনাদের সংসার দেখার জন্য নয়, দিয়েছে এই জন্য যে তাদের জন্য আপনারা কাজ করবেন, তাদের সেবা করবেন। আনকোট। অর্থাৎ জনগণের সেবা করা, জনগণের পাশে দাঁড়ানো, জনগণের জন্য কল্যাণ করা, এটাই হবে মানুষের সব থেকে বড় দায়িত্ব। খালি আমি নিজে শিক্ষিত হব বা নিজে অর্থ কামাই করবো আর নিজেই ভালো থাকবো আর আমি দেশকে কিছু দেব না, আশেপাশে মানুষ দরিদ্র থাকবে, এটা হয় না। সকলে মিলেই আমাদের চলতে হবে, সকলে মিলে আমাদের এগিয়ে যেতে হবে। সেই নির্দেশনাটাই জাতির পিতা দিয়ে গেছেন, আমরা সেটাই অনুসরণ করি এবং আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আমার দোয়া আশীর্বাদ রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকের অনুষ্ঠানের পুরস্কার প্রাপ্ত